গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। আজ তৃতীয় পর্ব। পরদিন দ্বিপ্রহরের পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। মহেশ্বরী চাহিয়া দেখিয়া বলিলেন, মেজবউ, উপিনকে একটা আসন পেতে দাও। উপেন্দ্র কহিল, আসন থাক দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখপানে চাহিয়া রহিলেন। উপেন্দ্র বলিলেন, শ্বশুরমশাই শচীর পাত্র ঠিক করবার জন্য পরশু একখানা জরুরি পত্র লিখেছেন। তুমি ওদের সমস্ত কথা যত জানো তত আর কেউ জানে না, তাই জিজ্ঞাসা করছি, শচীর দেহে কি কোনো দোষ আছে? মহেশ্বরীর স্বামী ভগ্ন স্বাস্থ্য হইয়া শেষ দিকে প্রায় 4-5 বৎসর বক্সারে প্র্যাকটিস করিয়াছিলেন। সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটা বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মিয়াছিল। সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী স্থির করিয়াছিলেন। মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রর মুখপানে চাহিয়া বলিলেন, পশু কি বলে? সে বলে শচী একটু খোঁড়া। মহেশ্বরী ঈষৎ হাসিয়া বলিলেন, খোঁড়া নয়, তার ছেলেবেলায় অস্ত্র হবার দরুন বাঁ পাটা একটু টেনে চলত, তা এতদিনে বোধ করি সেরে গেছে। আর দোষ নেই তো? না। শুনি তো শ্বশুরমশাইয়ের অগাধ সম্পত্তি। তোমার কি মনে হয় দিদি? আমারও তো তাই মনে হয়। উপেন্দ্র তখন আরেকটু কাছে সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, তবে তোমাকে একটা কথা বলি দিদি, শচীরা দুই বোনেই যখন ভবিষ্যতের সম্পত্তির অধিকারিণী হবে, তখন এত বিষয় বেহাত হতে দেয়া এত সুবুদ্ধির কাজ নয়। মহেশ্বরী হাসি মুখে বলিলেন, তা তো নয়, কিন্তু উপায়টা কি শুনি, বলিয়াই হাসিয়া ফেলিলেন। উপেন্দ্র হাসিয়া বলিল, হাসি নয় দিদি, পশুকেও খ্যাপাবার জন্য এ কথা বলিনি, আমি দিবার কথা মনে করেছি। শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল। তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না। তীক্ষ্ণ দৃষ্টি উপেন্দ্র তাহা দেখিতে পাইয়াও বলিল, কি বলো দিদি? মহেশ্বরী নতমুখে চিন্তার ভান করিয়া ভাত মাখিতেছিলেন। মুখ তুলিয়া হাসি টানিয়া আনিয়া বলিলেন, বেশ তো। উপেন্দ্র কহিল, শুধু বেশ তো চলবে না দিদি, এ কাজ তোমারই। পশুর বিয়ে তুমি দিয়েছিলে, এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয়। আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতে সোনা ফলবে। মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন, কিন্তু শচীর একটু খুঁত আছে যে। উপেন্দ্র কহিল, আছে বলি তো তোমাকে হাত দিতে বলছি, তোমার পুণ্যে সমস্ত নিখুঁত হয়ে যাবে। উপেন্দ্রর কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আর্দ্র হইয়া আসিতেছিল। বলিলেন, কিন্তু উপেন, দিবাকরের মেজাজ বুঝতে পারিনি। বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়া পর, সেই জন্যেই ভয় হয়, পাছে ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা মস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা কথা, দিবাকর কি রাজি হবে? কেন হবে না দিদি? এই সংসারে তার আপন বলতে কিছুই নেই। সমস্তই যাকে নিজের হাতে না করলে মাথা গুঁজে দাঁড়াবার জায়গা হবে না, তার এই সুবিধা ত্যাগ করা শুধু বোকামি নয়, পাপ। মহেশ্বরী হাসিতে লাগিলেন, বলিলেন, এ কি তোর ওকালতি ব্যবসা উপেন, যে মক্কেলের টাকার পরে দুটি চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নিতে হবে? পছন্দ অপছন্দ বলে একটা কথা আছে তো। উপেন্দ্রর ব্যগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করিলেন। বলিলেন, সে বোধহয় আজ কলেজে যায়নি, একবার জিজ্ঞাসা করেই দেখ না তার মতটা কি। বোধ করি সে তার ঘরেই আছে। আছে? কে রে ওখানে? ভূত, একবার দিবাবাবুকে ডেকে দে তো রে, বল দিদি একবার ডাকছেন। ক্ষণকাল পরে দিবাকর ঢুকতেই উপেন্দ্র বলিয়া উঠিলেন, তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা, পরীক্ষা শেষেই দিন স্থির করা যাবে। দিদি, ভট্টাচার্য মহাশয়কে পাঁজিটা দেখতে বলো,
আর বাবাকে জিজ্ঞাসা করে তার মতটাও একবার জেনে নিও। শচীর সঙ্গে বিয়ে হবে শুনলে তিনি ভারী খুশি হবেন। তুই হাঁ করে চেয়ে রইলি যে? তোর ছোট বউ ঠাকুরুনির ছোট বোন শচী, তাকে দেখেছিস না? দেখিসনি? তার শচীকে দেখবার প্রয়োজনও নেই। একটু পূর্বেই দিদিকে বলছিলাম, তার মতো মেয়েকে যার পছন্দ না হয় তার বিবাহ করা চলে না। ছেলেবেলায় বাঁ পায়ে অস্ত্র হওয়ায় এই পাটা একটু টেনে চলত। সে কথায় এইমাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম যে একটু খুঁত, একটু ত্রুটি দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা করতে না পারে তো অপরে কি করে করবে? তাছাড়া ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষার ফল নয়, সে নীচতা। নির্দোষ নিখুঁত এই জগতে পাওয়া যায় না। সে আশা করে বসে থাকা যে আরেক পাগলামি, দিবা তা বোঝে। আর তোমাকে বলতে কি দিদি, দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবালার আনন্দের সীমা থাকবে না। ও, তোর বুঝি সময় নষ্ট হচ্ছে? তবে যা এখন, আমিও শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিই গে। বলিয়াই উপেন্দ্র উঠিয়া পড়িলেন এবং মহেশ্বরীকে কটাক্ষে ইঙ্গিত করিয়া চলিয়া গেলেন। মহেশ্বরী মুখ নিচু করিয়া ভাত বাড়িতে লাগিলেন এবং দিবাকর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। প্রবল ঝড় যেমন করিয়া খড়কুটা ধুলাবালি উড়াইয়া লইয়া যায়, উপেন্দ্র যে তেমনি করিয়া বাধা বিঘ্ন ওজোর আপত্তি নিজের ইচ্ছামতো উড়াইয়া লইয়া গেলেন। নিস্তব্ধ হইয়া দুইজনে তাহাই ভাবিতে লাগিলেন। বহুক্ষণেও যখন কোনো কথা উঠিল না, তখন দিবাকর ধীরে ধীরে বলিল, এসব কি দিদি? মহেশ্বরী মুখ না তুলিয়াই বলিলেন, সবই তো শুনলে। দিবাকর প্রশ্ন করিল, এত তাড়া কিসের জন্যে? মহেশ্বরী বলিলেন, শচীর বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল। ইহার পরে আর কোনো কথা দিবাকরের মাথায় আসিল না। কিন্তু মনে পড়িল উপেন্দ্র এতক্ষণে পত্র লিখিতেছেন এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবে। সে কোনোদিন বিবাহ করিবে না, এই তাহার জীবনের সংকল্প। এই সংকল্প এমন অকস্মাৎ একটানে ভাসিয়া যাইতেছে, মনে হইবা মাত্র সে অস্থির হইয়া উপেন্দ্রের ঘরের অভিমুখে চলিয়া গেল। ঘরে ঢুকিতেই সুরবালা তাহার অপ্রসন্ন মুখের পরে কাপড় টানিয়া দিয়া আলমারির পাশে সরিয়া গেল। উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, আবার কি? দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিকমতো ভাবিয়া দেখিবার সময়ও পায় নাই এবং ওদিকে অঞ্চলের এক প্রান্ত আলমারির পাশে দেখা যাইতে লাগিল। সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র কহিলেন, কি রে? দিবাকর কথা না কহিয়া আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। উপেন্দ্র সেই ইঙ্গিত দেখিয়াও দেখিলেন না, বলিলেন, আমার সময় নেই দিবা। দিবাকর কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিল, এত তাড়াতাড়ি কেন? উপেন্দ্র বলিলেন, তাড়াতাড়ি তো নয়, এখনো যেমন করে হোক মাস 2 সময় আছে। তোর পরীক্ষা হয়ে গেলে। তবে আজই চিঠি লেখার দরকার কি? কিছুদিন পরে লিখলেও তো হয়। হতে পারে, কিছুদিন পরে লিখলে কি সুবিধা হবে শুনি? দিবাকর আস্তে আস্তে বলিল, ভেবে দেখা উচিত। উপেন্দ্র বলিলেন, উচিত বই কি, তুমি বিয়ের ভাবনা করো আর আমি তোমার পরীক্ষার ভাবনা ভাবি গে। কিন্তু এইরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক। আচ্ছা, ওই চেয়ারে বসো, ভেবে কি দেখতে চাও শুনি? দিবাকর নিরুত্তর হইয়া উঠিল। উপেন্দ্র বলিলেন, দেখো দিবাকর, যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হন না কেন, শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়। তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেটুকুর জন্য তো আধা ঘন্টার অধিক সময় লাগে না। তুমি কিছুদিনের জন্য সময় চাও কেন? দিবাকর মুখ তুলিয়া বলিল, সকলেই কি এত দ্রুত ভাবতে পারে? পারে, কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্তও নেই আর মীমাংসাও হয় না। 2-4 দিন কেন, 2-4 বছরেও স্থির হয় না। তবে এই সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারব কিনা।
কিন্তু শচীকে বিয়ে করলে সে চিন্তা তোমাকে কোনোদিনই করতে হবে না। আর দ্বিতীয় কথা, পছন্দ অপছন্দ নিয়ে। অবশ্য সেই মীমাংসা একজনের হয়ে অপরে করতে পারে না। তুই কি সেই কথাই ভাবছিস? শচীর রূপের ইঙ্গিতে দিবাকরের অত্যন্ত লজ্জা করিয়া উঠিল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, না, কক্ষণও না। তাহলে তো ভালোই হল, কেননা এই কথাটা যতই অন্তঃশ্বাসশূন্য হোক না কেন, বাইরের আড়ম্বর তো আছেই। প্রথমেই ওই যে রূপটা, সেটা তো মানুষের অন্তরে বাইরে এমন ভেলকি লাগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করাই মুখ্য বস্তু হয়ে দাঁড়ায়। বস্তু তো ওটা তো কিছুই নয়। যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হায় হায় করে, সেটি আড়ালেই থেকে যায়। পছন্দ করবার যে সার সামগ্রী, সে জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে দাঁড়ায়। সেটির উপরে তো জোর চলে না। তাই তাকে বিনা বিচারে বিনা পরীক্ষায় ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে। আর যেটা কিছুই নয়, 2-4 দিনেই নষ্ট হতে পারে, চোখ চাইলেই যার দোষগুণ ধরা পড়ে, তার পরীক্ষার জন্যে গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না। বরং আমি আশীর্বাদ করি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক। কোনোদিন এই কথাটুকু ভুলো না যে রূপই মানুষের সবটুকু নয়, কিংবা শুদ্ধমাত্র সৌন্দর্য চর্চাই বিবাহের উদ্দেশ্য নয়। দিবাকর মাথা নিচু করিয়া নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্রও অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বলিলেন, এখন তবে তুই যা। দিবাকর মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল, আমার রুচি নেই ছোটদা, আমাকে মাপ করো। বিশেষত বড় লোকের মেয়ে। অকস্মাৎ এইরূপ উত্তর ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলিল। তিনি অল্পভাষী দিবাকরের কথার গুরুত্ব বুঝিতেন, কিন্তু কোনো বিষয়ে অকৃতকার্য হওয়াও তাহারও স্বভাব নয়। সম্মুখের কাগজ কলম একপাশে ঠেলিয়া দিয়া বলিলেন, রুচি নেই তা না থাকতে পারে, কিন্তু বড় লোকের মেয়ের অপরাধটা কি শুনি? দিবাকর কহিল, অপরাধ নয়, কিন্তু আমি দরিদ্র। উপেন্দ্র বলিলেন, এর অর্থ এই যে গরিব ঘরের মেয়ে তোমাকে যেরূপ ভক্তি শ্রদ্ধা করবে, ধনীর মেয়ে সেরূপ করবে না। কিন্তু জিজ্ঞাসা করি, স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে? অবশ্য যদি গোঁ ধরে বসো যে বিয়ে করবে না, সে আলাদা কথা, কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার আর একজনের কাঁধে তুলে দিয়ে নিজের দারিদ্র্যের জবাবদিহি করতে চেও না। আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ, তাতে সীতা সাবিত্রী প্রভৃতি সাধ্বী স্ত্রীর যে উল্লেখ আছে, তারা রাজরাজরা ঘরের মেয়ে হয়েও কোনো দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুণে খাটো ছিলেন না। বড় লোকের ঘরের মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই যে তা নির্বিচারে মেনে নিতে হবে, এর কোনো হেতু আমি দেখতে পাইনি। দিবাকর ভিন্ন আরও একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করিয়া আড়াল থাকিয়া শুনিতেছিল। তাহার অঞ্চল প্রান্ত চোখ পড়িবামাত্র উপেন্দ্র বলিয়া উঠিলেন, বড়লোকের ঘরের আরেকটি মেয়ে তো এই বাড়িতেই আছে। এর অর্ধেক রূপগুণ নিয়েও যদি শচী আসে, তো পৃথিবীর যে কোনো স্বামী যেন তা ভাগ্য বলে জ্ঞান করে। ক্ষণকাল স্থির থাকিয়া পুনরায় বলিলেন, রুচি নেই বলছিলে? ছেলেবেলায় পাঠশালে যেতেও তো তোমার রুচি দেখিনি। ধর্মকর্মেও কারো কারো রুচি থাকে না, জন্মভূমির ওপরেও কারো অত্যন্ত অরুচি। কিন্তু তাই বলি কি এইসব রুচির প্রশ্রয় দিতে হবে? হঠাৎ এই সময়ে আলমারির পেছনে চুড়ির শব্দে চকিত হইয়া দিবাকর উঠিয়া দাঁড়াইল এবং মুহূর্তের মধ্যে কি যে স্থির করিল সেই জানে। সুরবালার নিকটে আসিয়া কহিল, বৌদি, তুমি যদি সুখী হও, আমি ছোটদাকে চিঠি লিখতে বলে দিই। সুরবালা তন্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিল। একটা অনির্বচনীয় শান্তি ও তৃপ্তির তরঙ্গ সমস্ত ইচ্ছা, সমস্ত কামনা, সমস্ত স্বাতন্ত্র্যকে ভাসাইয়া আনিয়া স্বামীর ইচ্ছার পদতলে বারংবার আত্মসমর্পণ করিতেছিল। সে কিছুই স্থির করে নাই, কিন্তু অঞ্চলে চোখ মুছিয়া স্বামীকে উদ্দেশ করিয়া একান্ত চিত্তে কহিল, উনি কোনোদিন মিথ্যে বলেননি। আমি বলছি ঠাকুরপো, তোমাদের ভালো হবে এবং আমি অত্যন্ত সুখী হব। দিবাকর মুহূর্তমাত্র উপেন্দ্রর মুখপানে চাহিয়া দেখিল।
মুক্ত বাতায়ন দিয়া অপর্যাপ্ত আলোক তাহার মুখের পরে আসিয়া পড়িয়াছে। সে মুখে উদ্বেগ নাই, দুশ্চিন্তার এতটুকু দাগ নাই। অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বোধ হইল। দিবাকর কহিল, তুমি যা ভালো বোঝো করো, আমার সময় নষ্ট হচ্ছে, আমি যাই, বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে সুমুখের কেদারায় আসিয়া সুরবালা বসিল। সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল, তুমি আমাকেও মাপ করো, আমি ভুল বুঝেছিলুম। তুমি যা করতে চাইছ তাতে শচীর ভালোই হবে। এইবারটির মতো তুমি আমাকে মাপ করো। উপেন্দ্র চিঠিখানি শেষ করিতে আরম্ভ করিয়াছিলেন। মুখ তুলিয়া হাসিয়া বলিলেন, আচ্ছা। তাহার পরক্ষণ হইতে দিবাকর কেবলই ভাবিতে লাগিল তাহার বিবাহের কথা। শচী কেমন, সে কি করে, কি ভাবে, কি পড়ে, তাহার সহিত বিবাহ হইলে কিরূপ ব্যবহার করিবে, এইসব। রাত্রে পড়াশোনায় অত্যন্ত ব্যাঘাত ঘটিতে লাগিল। আজ তাহার মন মাতাল হইয়া উঠিল। অথচ মাতাল যেমন তাহার কল্পনার আতিশয্যে স্পষ্ট করিয়া কিছুই ভাবিতে পারে না, তাহার মনও তেমনি সুস্পষ্ট কিছুই উপলব্ধি না করিতে পারিয়া আকাশ কুসুম গাঁথিয়া ফিরিতে লাগিল। কিছুতেই কাজ করিল না। পরীক্ষার ভয় চাবুকের মতো যতবার তাহাকে ফিরাইয়া আনিয়া পাঠে নিযুক্ত করিল, ততবারই সে উধাও হইয়া গিয়া আর একদিকে স্বপ্ন রচনা করিতে লাগিল। বহুক্ষণ অবধি এই বিদ্রোহী মনের পেছনে ছুটাছুটি করিয়া কিছুই না করিতে পারিয়া দিবাকর অনুতাপ করিতে লাগিল যে তাহার সময় বৃথা নষ্ট হইয়া যাইতেছে। কিন্তু কি অভূতপূর্ব পরিবর্তন! কিসের নেশা যে তাহাকে অকস্মাৎ এমন মাতাল করিয়া তুলিয়াছে, তাহার হেতু খুঁজিতে গিয়েই যে কথা মনে আসিল, অত্যন্ত লজ্জার সহিত দিবাকর তাহার প্রতিবাদ করিয়া দৃঢ়ভাবে এই কথা বলিল যে ইহাতে তাহার সম্পূর্ণ অনিচ্ছা এবং একান্ত বিতৃষ্ণা। যদি পূজনীয় কাহারও মন এবং মান রক্ষা করিতেই হয় তো নিতান্ত উদাসীনের মতোই করিবে। এই বলিয়া দ্বিগুণ আগ্রহের সহিত উচ্চ কণ্ঠে পড়িতে আরম্ভ করিয়া দিল। কিন্তু মনকে আজ সংযমে রাখা শক্ত। সে যে খেলার মাঝখান হইতে তাহার সম্পূর্ণ করিবার সুযোগ অনুক্ষণ খুঁজিয়া ফিরিতে লাগিল। তাছাড়া এই যে কল্পনার বসন্ত বাতাস এইমাত্র তাহার দেহ স্পর্শ করিয়া গিয়াছে, সে স্পর্শ কি মধুর! তাহার চতুর্দিকে যে সৌন্দর্য সৃষ্টি চলিতেছিল সে কি সুন্দর! সূর্যের দিকে মুখ তুলিয়া চক্ষু বুজিলেও যেমন আলোকের সঞ্চার বিচিত্র বর্ণে অনুভূত হইতে থাকে, পড়া তৈরির একান্ত চেষ্টার মধ্য দিয়াও অস্পষ্ট মাধুর্যের সাড়া তেমনি করিয়া তাহার সমস্ত দেহে ধীরে ধীরে ব্যাপ্ত হইয়া পড়িতে লাগিল। কণ্ঠস্বর তাহার মন্দ হইতে মন্দতর, দৃষ্টি তাহার ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসিতে লাগিল, এবং এই সমস্ত ধরপাকড় বাদাবাদির মাঝখানে হঠাৎ একসময় সে নিজেই এই নূতন খেলায় মাতিয়া গেল। তাহার চোখের সম্মুখে অসংখ্য আলো, কানের কাছে অগণিত বাদ্য ও মনের মাঝখানে একটা বিবাহের বিরাট সমারোহ অবতীর্ণ হইয়া আসিল, এবং ইহারই কেন্দ্রস্থলে সে নিজেকে বরবেশে কল্পনা করিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল। তাহার পরে এই পর্যন্ত যত কিছু সে শুনিয়াছিল, যাহা কিছু সে দেখিয়াছিল, ছায়াবাজির মতো সমস্তই মনের মাঝখান দিয়া বিচিত্র বর্ণে অসম্ভব দ্রুত গতিতে ছুটিয়া চলিয়া গেল। সে কোথাও স্থির হইতে পারিল না, কিছুই ঠিকমতো হৃদয়ঙ্গম করিতে পারিল না, শুধু বিস্মিত পুলকে স্বপ্নাবিষ্টের মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিপিনের নিমন্ত্রণ রাখিয়া আসার পরদিন আকণ্ঠ পিপাসা লইয়া সতীশচন্দ্র যখন ঘুম ভাঙিয়া বিছানায় উঠিয়া বসিল, তখন বেলা 10টা। তাহার ঘর তখনও বন্ধ। আজ সকাল হইতে মেঘমুক্ত আকাশে রৌদ্র অত্যন্ত প্রখর হইয়া ফুটিয়া উঠিয়াছিল। সেই খর উত্তাপে সমস্ত জানালা দরজা তাতিয়া উঠিয়া এই রুদ্ধ ঘরের ভিতরটা যে কিরূপ অসহ হইয়াছিল, তাহা এতক্ষণে সে নিজের টের না পাইলেও তাহার সর্বশরীর ইহার জবাবদিহি করিতেছিল। সমস্ত বিছানা ঘামে ভাসিয়া গিয়াছে
এবং সমস্ত অন্তরেন্দ্রিয় জলের অভাবে উন্মত্তের মতো হাহাকার করিতেছে। এমনি ধারা দেহ মন লইয়া সতীশচন্দ্র ভগবানের নূতন দিনের মধ্যে সচেতন হইয়া উঠিয়া বসিল এবং ব্যস্ত হইয়া শিয়রের জানালাটা খুলিয়া ফেলিতেই এক ঝলক রৌদ্র তাহার মুখের উপর গায়ের উপর পড়িয়া যেন তাহাকে এক মুহূর্তে দগ্ধ করিয়া দিয়া গেল। সমস্ত রাত্রি মাতামাতি করিয়া বেলা 10টায় ঘুম ভাঙার গ্লানি মাতালেই জানে। এই গ্লানি পরিপাক করিয়া সতীশ বেহারি বেহারি করিয়া ডাকিতে লাগিল। বেহারি ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। সতীশ বলিল, শিগগির এক গ্লাস জল আন্তরে। বেহারি প্রশ্ন করিল, তামাক দিতে হবে না? না, জল আন। চান করবেন না? এখন না, তুই জল আন। বেহারি তথাপি গেল না, কহিল, আন্নিকের ইঙ্গিতে সতীশ আগুন হইয়া ধমক দিয়া উঠিল, পাঁজি কোথাকার, তোর অত খোঁজ কেন? যা জল আনগে। ধমক খাইয়া বেহারি জল আনিতে নিচে নামিয়া গেল। রান্নাঘরের বারান্দায় বসিয়া সাবিত্রী সুপারি কুচাইতেছিল। স্মিত হাস্যে জিজ্ঞাসা করিল, সতীশবাবু তামাক দিতে বললেন? বেহারা মুখ ভার করিয়া কহিল, না, জল চাই। স্নান করলেন না, আন্নিক করলেন না, জল কি হবে? বেহারি বিরক্ত হইয়া বলিল, আমি তার কি জানি, হুকুম হলো জল চাই, নিয়ে যাচ্ছি। সাবিত্রী জাঁতি রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, তুমি খানিকটা বরফ কিনে আনোগে। বেহারি পয়সা লইয়া বরফ কিনিতে গেল। সাবিত্রী উপরে উঠিয়া গিয়া কহিল, যান, চান করে আসুন, আমি ততক্ষণে আন্নিকের জায়গা করে রাখি। সতীশ মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, বেহারি কোথায়? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, সে বরফ কিনতে গেছে। বাবু, দোষ করে শাস্তি নেওয়া ভালো, তাতে প্রায়শ্চিত্ত হয়ে যায়। আপনি সন্ধে আন্নিক না করে কোনোদিন কি জল খান, যার জলের জন্য হাঙ্গামা করছেন? যান, দেরি করবেন না। সাবিত্রীর কাছে প্রতিবাদ নিষ্ফল বুঝিয়া সতীশ উঠিয়া পড়িল এবং তোয়ালে কাঁধে করিয়া স্নান করিতে নামিয়া গেল। আহারান্তে সতীশ আরেকবার নিদ্রার আয়োজন করিতেই সাবিত্রী আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইল। তাহাকে যেন দেখিতেই পায় নাই, এইভাবে সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, রাত্রের কথাগুলো বাবুর মনে আছে কিনা জানতে এলুম। সতীশ জবাব দিল না। সাবিত্রী কহিল, তবে ঘুম ভাঙলে দয়া করে একবার ডেকে পাঠাবেন, সেগুলো একবার মনে করে দিয়ে যাব। বলিয়া কবাট বন্ধ করিয়া চলিয়া গেল। বিগত রাত্রির সমস্ত ঘটনা সতীশের মনে থাকা সম্ভব নয়, ছিলও না। বিপিনবাবুর মজলিস হইতে কখন কেমন করিয়া আসিয়াছিল, কাহার সহিত আসিয়াছিল, আসিয়া কি করিয়াছিল, এই সমস্ত তাহার মনের মধ্যে এলোমেলো ও অস্পষ্ট হইয়াছিল। এই অস্পষ্টতাকে স্পষ্ট করিবার স্পৃহা যে তাহার একেবারেই ছিল না তাহা নহে, কিন্তু একটা অনির্দেশ্য লজ্জা আশঙ্কায় তাহাকে যেন কোনো মতেই পা বাড়াইতে দিতেছিল না। তাহার সান্ধ্য কীর্তিটাই মনে ছিল, এইটাই এতক্ষণে তাহার মেঘাচ্ছন্ন স্মৃতির আকাশে শুকতারার মতো জ্বলিতেছিল। কিন্তু অধিকতর জ্যোতিষ্মান দুষ্ট গ্রহও যে ওই মেঘের আড়ালেই উদ্যত হইয়াছে, সাবিত্রীর ইঙ্গিত সেই দিকে অঙ্গুলি সংকেত করিবা মাত্রই তাহার চোখের ঘুম মরুভূমির বাষ্পের মতো উবিয়া গেল। গত সন্ধ্যায় হতবুদ্ধি হইয়া প্রদীপ নিবাইয়া ফেলার ফলটা যে শেষ পর্যন্ত কিরূপ দাঁড়াইবে সে সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উৎকণ্ঠা ছিল, কিন্তু তথাপি তাহার মধ্যে সত্যকার দোষ কিছুই ছিল না বলিয়া তাহাকে দুর্ভাগ্য বলিয়া সে একরকম সান্ত্বনা লাভ করিতেছিল। এবং দোষ না করার মধ্যে যে একটা সত্যকার জোর প্রচ্ছন্ন হইয়া থাকে, সেই জোর তাহার অজ্ঞাতসারেও তাহাকে আশ্রয় দিতেছিল। কিন্তু সাবিত্রী এখন যাহা বলিয়া গেল, যে অন্ধকারের মধ্যে পথনির্দেশ করিয়া গেল, তাহার মধ্যে প্রবেশ করিবার সাহস তাহার কোথায়? মাতাল হইবার অভিজ্ঞতা ছিল বটে, কিন্তু অচেতন হইয়া পড়িবার অভিজ্ঞতা সে কোথায় পাইবে? সে কেমন করিয়া আন্দাজ করিবে সে কি করিয়াছিল না করিয়াছিল? কত মাতালকে কত কাণ্ড করিতে সে তো নিজের চোখেই দেখিয়াছে।
এখন নিজের বেলা কোন কাজটাকে সে কি সাহসে অসম্ভব বলিয়া দূরে সরাইয়া দেবে? তাই এই সম্ভব অসম্ভবের সমস্যা তাহার যতই জটিল হইয়া উঠিতে লাগিল, পীড়িত চিত্ত তাহার ততই সম্ভব অসম্ভবের মধ্যে রেখা টানিয়া দিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিল। পুনর্বার তাহার মাথার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল এবং আরেকবার উঠিয়া বসিয়া জীবনে মদ স্পর্শ না করিবার প্রতিজ্ঞা আরেকবার উচ্চারণ করিয়া সে প্রায়শ্চিত্ত করিল। জানালা খুলিয়া দিয়া সতীশ ডাকিল, বেহারি। বেহারি রাখালবাবুর বিছানা রোদে দিতেছিল। ডাক শুনিয়া কাছে আসিয়া দাঁড়াইল। সতীশ বলিল, আচ্ছা, যা করছিস কর, সাবিত্রীকে এক গ্লাস জল আনতে বলে দে। বেহারি কহিল, আমি আনছি বাবু, তিনি এখন আহ্নিক করছেন। সতীশ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আহ্নিক করছে কি রে? আগে তিনি তো রোজ করেন, একাদশীর দিনে এক ফোঁটা জলও খায় না। আমরা কত বলি বাবু, কিন্তু তিনি মাছও খায় না, রাত্রিরেও খায় না। তিনি ভদ্রলোক কিনা তাই। সতীশ অধিকতর আশ্চর্য হইয়া বলিল, ভদ্রলোক কি রে? হ্যাঁ বাবু, ভদ্রলোক। বলিয়া বেহারি জল আনিতে যাইতেছিল। সতীশ ডাকিয়া কহিল, সাবিত্রী রাত্রে যদি ভাত না খায় তবে কি খায়? কি আর খাবে বাবু, থাকলে কোনোদিন একটু জল টল খায়, না থাকলে কিছুই খায় না। বাসার কেউ জানে? ঠাকুরমশাই জানে, আমি জানি, আর কেউ জানে না। তিনি বলতে মানা করে দেছে। আচ্ছা, তুই জল আন। বেহারি দুই এক পা যাইতেই সতীশ পুনর্বার ডাকিল, আচ্ছা বেহারি, আগে ভদ্রলোক তুই জানলি কেমন করে? জানিবই কি বাবু, ভদ্রলোকের মেয়ে শুধু অদেষ্টের ফেরে। আচ্ছা আচ্ছা, তুই যা জল আন। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানার উপর উপুড় হইয়া শুইয়া পড়িল। সাবিত্রীকে সাধারণ দাসীর সহিত এক করিয়া দেখিতে কোথায় যে তাহার একটা ব্যথা বাজিত, কেন যে তাহার হীনতা ও গুপ্ত লাঞ্ছনার চাপে নিঃশব্দে মাথা হেঁট করিত, তাহা সে কিছুতেই ধরিতে পারিতেছিল না। আজ বেহারির মুখের এতটুকু পরিচয়েই সে শুধু আনন্দিত বিস্ময়ে নহে, তাহার সমস্ত মন যেন কোন অপরিচিতের ক্লেদাক্ত বাহুপাশ হইতে অকস্মাৎ মুক্তি পাইয়া পবিত্র হইয়া বাঁচিল। সে বেহারির কথাটাকে সম্পূর্ণ সত্য বলিয়া গ্রহণ করিতে এক মুহূর্ত দ্বিধা করিল না। জল আনিতে বিলম্ব হইতে লাগিল। কোনো কারণে দেরি হইতেছে মনে করিয়া সে খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তবু বেহারির দেখা নাই। পিপাসায় তাহার ক্লেশ বোধ হইতে লাগিল। সে আরেকবার বেহারিকে ডাকিবে মনে করিয়া উঠিয়া বসিয়াই দেখিল জলের গ্লাস হাতে লইয়া সাবিত্রী আসিয়াছে। এই আচার পরায়ণা হতভাগিনীকে আজ সে নূতন চক্ষে দেখিল এবং সেই পলকের দৃষ্টিপাতেই তাহার হৃদয়ের অন্ধ্ররন্ধ্র করুণায় ও শ্রদ্ধায় পরিপূর্ণ হইয়া উঠিল। যে কথা অন্য কোনো সময় তাহার মুখে বাঁধিত, এখন বাঁধিল না। সে হাত হইতে জলের গ্লাস লইয়া সমস্তটুকু নিঃশেষে পান করিয়া খালি গ্লাস নিচে রাখিয়া দিয়া বলিল, অনেক কথা আছে। সাবিত্রী মৌন মুখে চাহিয়া রহিল। সতীশ বলিল, প্রথম দফায় আমাকে মাপ করতে হবে। সাবিত্রী শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, দ্বিতীয় দফায়? কাল কখন কি করে এসেছিলাম বলতে হবে। সাবিত্রী উত্তর দিল, শেষ রাত্রে গাড়ি করে। তারপরে? রাস্তার উপরেই শোবার ব্যবস্থা করেছিলেন। ভালো করিনি। তুলে আনলে কে? আমি। আর কে ছিল? এত বড় জড় পদার্থটাকে উপরে তোলা হলো কি প্রকারে? সাবিত্রী হাসিয়া বলিল, আপনার ভয় নেই, বাসার কেউ কিছু জানে না। সতীশ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাঁচলাম, কিন্তু তোমার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করিনি তো? না। সতীশ অতিশয় প্রফুল্ল হইয়া বলিল, তবে কি কথা মনে করে দিতে চাচ্ছিলে? আপনার শপথ, আপনি দিব্যি করেছেন আর কোনোদিন মদ খাবেন না। হঠাৎ দিব্যি করতে গেলাম কেন? এরকম দুর্বুদ্ধি তো আমার হবার কথা নয়। বোধ করি আমার কথাই হয়েছিল। সতীশ কণ্ঠস্বর নত করিয়া বলিল, আমার মনে পড়েছে সাবিত্রী,
তোমাকে ছুঁয়ে শপথ করেছি না? সাবিত্রী নিস্তব্ধ হইয়া রহিল। সতীশ বলিল, তাই হবে, কিন্তু কাল সন্ধ্যার কথাটা তোমার মনে আছে তো? এবার সাবিত্রী হাসিয়া ফেলিল। ঘাড় নাড়িয়া সাবিত্রী বলিল, আছে। লোকে শুনতে পাবে বোধ হয়, তার উপায় হবে কি? সাবিত্রী সহসা গম্ভীর হইয়া বলিল, হবে আবার কি? অন্য কোনো বাসায় না হয় বাড়ি চলে যান। তুমি? সাবিত্রীর মুখে কোনরূপ উদ্বেগ প্রকাশ পাইল না। শান্ত সহজভাবে বলিল, আমি ভাবিনে। এই বাসার বাবুরে রাখেন ভালোই, না রাখেন আর কোথাও কাজের চেষ্টা করে চলে যাব। যেখানে খাটব সেখানেই দুটি খেতে পারব, আর কোনো কথা আছে? সতীশের সমস্ত মন যেন পর্বতের শিখর হইতে গড়াইয়া পাদমূলে পড়িয়া একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। তাহার এখানে থাকা না থাকায় সাবিত্রীর কিছু আসে যায় না, এই সম্বন্ধে সে একেবারে উদাসীন। সে ঘাড় নাড়িয়া জানাইল, আর তাহার কোনো কথা বলিবার নাই। কারণ সাবিত্রীর এই নিঃসংকোচ সংক্ষিপ্ত জবাবের পর আর কোনো প্রশ্নই তাহার মুখে আসিল না। অথচ কত কথাই না তাহার বলিবার ছিল। সাবিত্রী খালি গ্লাসটা তুলিয়া লইয়া চলিয়া গেল। সতীশ চুপ করিয়া বসিয়া রহিল। হায় রে মানুষের মন, এ যে কিসে ভাঙে কিসে গড়ে তাহার কোনো হিসাবই পাওয়া যায় না। অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই। যাহাকে আয়ত্ত করা যায় না, যাহাকে চিনিতে পর্যন্ত পারা যায় না, কেমন করিয়া আমার বলিয়া তাহার মন জোগানো যায়? কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ্বেগে ঘর করা চলে? সাবিত্রী অনেকক্ষণ চলিয়া গেলেও সতীশ তেমনিভাবে বসিয়া রহিল। তাহার অন্তরটা ঠিক দুঃখে কষ্টে নয়, কি এক রকমের জ্বালায় যেন জ্বলিয়া উঠিতে লাগিল। যাহাকে ভালোবাসি যদি সে ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এই ব্যথার প্রতিকার নাই, এই অপমানের নালিশ নাই। যাহার ভালোবাসিবার কথা নহে সে ভালোবাসে না, ইহাতে কাহারও কি বলিবার থাকে? তাই এই না থাকাটাতেই লাঞ্ছনা এত বেশি বাজে। বেদনার হেতু খুঁজিয়া মেলে না বলিয়াই ব্যথা এমন অসহ্য হইয়া পড়ে। যাহা হোক, সাবিত্রীর এই নিশ্চিন্ত ও সরল কর্তব্য নির্ধারণ শুধু তাহার একলার হৃদয়ের মানচিত্রই উদ্ঘাটিত করিল না, তাহা সতীশের নিজের হৃদয়ের ছবিটাও বাহিরের লোকে টানিয়া আনিয়া ফেলিল। এই দুখানি মানচিত্রকে পাশাপাশি রাখিয়া সে স্তম্ভিত হইয়া রহিল। সে নিশ্চিত জানিয়াছিল সাবিত্রী ভালোবাসে, সে বাসে না। এখন দেখি ঠিক বিপরীত, সেই বাসে, সাবিত্রী বাসে না। এই ঘৃণিত কথাটা স্বীকার করিতে শুধু লজ্জাতেই তাহার মাথা কাটা গেল না, নিজের মনের এই নীচ প্রবৃত্তিতে তাহার নিজের উপরে ঘৃণা জন্মিয়া গেল। তাহার গত রাত্রির কাজগুলা লজ্জাকর, সন্দেহ নাই। তাহার জীবনে এমন অনেক রাত্রির অনেক লজ্জা জমা হইয়া আছে সত্য, কিন্তু এই ইতরতার তুলনায় সে সমস্তই একেবারে অকিঞ্চিৎকর হইয়া গেল। এই বাসায় তো আর একদিনও থাকা চলিবে না। এখানে থাকা না থাকা সম্বন্ধে সে যে সম্পূর্ণ উদাসীন নয়, এই কথা তো সে কোনো মতেই স্বীকার করিতে পারিবে না। সে কঠোর প্রতিজ্ঞা করিয়া বসিল যে বেদনার গুরুভারে মন যদি তাহার ভাঙিয়া অনুপরমাণু হইয়াও যায়, তথাপিও না, কোনো মতেই এই নীচতাকেই প্রশ্রয় দিয়া সে একেবারে অধোপথে যাইবে না। বাহিরে যে বেলা পড়িয়া আসিতেছিল, ঘরের মধ্যে সতীশের হুঁশ ছিল না। সহসা বাসায় প্রত্যাগত কেরানিদের শব্দ সাড়ায় সে চকিত হইয়া জানলার বাহিরে উঁকি মারিয়াই বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ একটা পিরান গায়ে দিয়া চাদর কাঁধে ফেলিয়া অলক্ষিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। এখনই হাত মুখ ধুইবার প্রস্তাব লইয়া সাবিত্রী আসিয়া পড়িবে এবং খাবার জন্য জিদ করিতে থাকিবে। আজ তাহার কিছুমাত্র ক্ষুধা ছিল না, কিন্তু সাবিত্রী সে কথা কোনো মতে বিশ্বাস করিবে না।
অনুরোধ করিবে, পীড়াপিড়ি করিবে, হয়তোবা শেষে রাগ করিয়া চলিয়া যাইবে। এই সমস্ত মৌখিক স্নেহের বাগবিতণ্ডা হইতে তাহার জীবনে আজ সে এই প্রথম নিজেকে অকৃত্রিম ঘৃণার সহিত দূরে সরাইয়া লইয়া গেল। পথে ঘুরিতে ঘুরিতে সন্ধ্যার প্রাক্কালে দর্জিপাড়ার একটা গলির মোড়ে হঠাৎ পেছনে পরিচিত কণ্ঠের ডাক শুনিতে পাইল, ছোটবাবু না? সতীশ ফিরিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ, মোক্ষদা নাকি? মোক্ষদা বহুদিন পূর্বে তাহাদের পশ্চিমের বাড়িতে দাসীর কাজ করিত। ছুটি লইয়া কলিকাতায় আসিয়া আর ফিরিতে পারে নাই। বলিল, হ্যাঁ বাবু, আমি। ছোটবাবু আমার একখানা চিঠি পড়ে দেবেন? সতীশ হাসি মুখে বলিল, এত বড় শহরে একখানা চিঠি পড়িয়ে নেবার আর কি লোক পেলে না ঝি? কই, চিঠি কোথায়? ঝি বলিল, চিঠিখানি আমার ঘরে আছে বাবু। সাহস করে অচেনা লোককে দিয়ে পড়াতে পারেনি, পাছে আর কিছু থাকে। তবে আমাদের বাড়িতেই একটি মেয়ে আছে, সে লিখতে পড়তে জানে, কিন্তু তাকেও আজ দুদিন ধরে পাচ্ছি নে। এত রাত্রির করে বাড়ি ফেরে যে তখন আর সময় হয় না। সতীশ জিজ্ঞাসা করিল, বাড়ি তোমার কত দূরে? ঝি বলিল, এখান থেকে একটু দূরে পড়ে বই কি, বড় রাস্তার ওধার একটা গলির মধ্যে। বাবু, যদি আপনার ঠিকানাটা বলে দেন তাহলে কাউকে সঙ্গে নিয়ে আমি না হয় কালই যাই, চিঠিটা পড়িয়ে আনি। আচ্ছা, বলিয়া সতীশ তাহার শোভাবাজারের ঠিকানাটা বলিয়া দিল এবং কোথা দিয়া কেমন করিয়া যাইতে হয় বুঝাইয়া বলিতে বলিতে পথ চলিতে লাগিল। কতক্ষণ আসার পর ঝি এক জায়গায় হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া বলিল, বলতে সাহস পাইনে বাবু, যদি একবার পায়ের ধুলা দেন। ঘর আমার এখান থেকে আর বেশি দূরে নয়। সতীশ ক্ষণকাল কি ভাবিয়া বলিল, আচ্ছা চলো। তাহার আজ বাসায় ফিরিতে একেবারেই ইচ্ছা ছিল না। পথে পথে ঘুরিয়া রাত্রি অধিক হইলে সাবিত্রী ঘরে চলিয়া গেলে বাসায় ফিরিবে, এই সংকল্প করিয়াই সে বাহির হইয়াছিল। তাই সহজেই সম্মতি দিয়া গোটা 2 গলি পার হইয়া তাহার একটা মেটে দোতলা বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। একটু দাঁড়ান বলিয়া মোক্ষদা ভেতরে প্রবেশ করিল এবং অনতিবিলম্বে একটা কেরোসিনের ডিবা হাতে লইয়া ফিরিয়া আসিয়া পথ দেখাইয়া উপরে লইয়া গেল। ওধারের কোণের ঘরে একটি ছোট টুলের উপর পিতলের পিল সুজে প্রদীপ জ্বলিতেছিল। সেই ঘরখানি দেখাইয়া দিয়া সবিনয় বলিল, একটু বসুন, আমি তামাক সেজে আনি। ঘরের মধ্যে প্রবেশ করিয়া এই ছোট ঘরটির পরিচ্ছন্নতা দেখিয়া সতীশ আরাম বোধ করিল। একধারে একটা জলচৌকির উপর মাজা ঘষা কতগুলি পিতল কাঁসার বাসন ঝকঝক করিতেছে এবং তাহারই পাশে একটি ছোট আলনাতে কয়েকখানি কাপড় গোছানো রহিয়াছে। দেওয়ালে ব্র্যাকেটের উপর একটি টাইমপিস ঘড়িতে 8টা বাজিয়া গেল। সতীশ চৌকাঠের বাহিরে জুতা খুলিয়া রাখিয়া তক্তপোষে পাতা ধবধবে সাদা বিছানাটির উপর গিয়া বসিল এবং ঘরের অন্যান্য আসবাবগুলির মনে মনে পরীক্ষা করিতে লাগিল। প্রথমেই নজর পড়িয়া গেল একটি ছোট শেলফের উপরে কতগুলি বই সাজানো ছিল। সতীশ উঠিয়া গিয়া একখানা সংগ্রহ করিয়া আনিল এবং প্রথম পাতা উল্টাইতেই দেখিল ইংরাজি অক্ষরে ভুবনচন্দ্র মুখোপাধ্যায় নাম লেখা। সে বইখানি রাখিয়া দিয়া আরও 3-4খানি বই খুলিয়া ওই একই নাম দেখিয়া বইগুলি যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া বসিল। মোক্ষদা বাঁধা হুকায় তামাক সাজিয়া আনিল। সতীশ হুঁকা হাতে লইয়া বলিল, ঝির ঘরটি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন, উঠতে ইচ্ছে করে না। মোক্ষদা একটুখানি হাসিয়া বলিল, উঠবেন কেন বাবু, বসুন। এই ঘরটি কিন্তু আমার নয়, আরেকটি মেয়ের। সতীশ প্রশ্ন করিল, তিনি কোথায়? মোক্ষদা বলিল, সে এক বাবুদের বাসায় কাজ করে, আসতে প্রায়ই রাত হয়ে যায়, তাই ঘরের চাবি আমার কাছেই থাকে। আমাকে মাসি বলে ডাকে। সতীশ বলিল, তা ডাকুক, কিন্তু ভুবনবাবুটি আসবেন কখন? ঝি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, ভুবনবাবু আবার কে? ভুবনচন্দ্র মুখুজ্জে, চেনো না? অকস্মাৎ ঝি ভ্রু প্রসারিত করিল, ও
আমাদের মুখুজ্জেমশাই? না না, তাকে আর আসতে হবে না। কেন, মারা গেছে নাকি? মোক্ষদা দুই চক্ষু দৃপ্ত করিয়া বলিল, না, মারা যাননি, কিন্তু গেলেই ছিল ভালো। তিনি বামুন মানুষ, বর্ণের গুরু, আমাদের মাথার মণি, নারায়ণ তুল্য। তাঁকে অভক্তি করছি নে, তার চরণের ধুলো নিচ্ছি, কিন্তু কোনোদিন দেখা পেলে 3টি ঝ্যাঁটা মুখে গুনে গুনে মারব, তবে আমার নাম মোক্ষদা। সতীশ হাসিয়া উঠিল, বলিল, রাগের মাথায় বামুন মানুষকে যেন অভক্তি করে মেরে বসো না। বেশ ভক্তি করে গুনে গুনে মেরো, তাতে পাপ হবে না, কিন্তু তিনি লোকটি কে? মোক্ষদা উদ্ধতভাবে বলিয়া উঠিল, লোকটির পরিচয় আর কি দেব বাবু? ছি ছি, গলায় দেবার দড়ি জুটল না। সতীশ অত্যন্ত কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, কে তিনি, কি করেছেন? হঠাৎ দ্বারের বাহির হইতে জবাব আসিল, লোকটিকে আপনি চেনেন না, কি হবে আপনার তার কথা শুনে? সতীশ চমকিয়া উঠিল। মোক্ষদা মুখ ফিরাইয়া কহিল, সাবি নাকি, কখন এলি তুই? সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, এইমাত্র আসছি। বাবুটিকে কোথায় পেলে মাসি? মোক্ষদা কহিল, ইনি আমাদের ছোটবাবু সাবিত্রী। আজ 2 দিন হল বৌমার কাছ থেকে একখানি চিঠি পেয়েছি, তা পড়তে পাইনি, তাই বললুম বাবু যদি দয়া করে পায়ের ধুলো দেন। সাবিত্রী বলিল, তবে পায়ের ধুলো তোমার ঘরে না দিয়ে আমার ঘরে কেন? মোক্ষদা ক্ষুণ্ণ হইয়া বলিল, তার রাগ করিস কেন সাবি? আমার ঘরে তো ভদ্রলোককে বসানো যায় না, তাই তোর ঘরে বসিয়েছি। কত বড় দরের মানুষ এরা, কোথায় আহ্লাদ করবি, না রাগ করছিস? সাবিত্রী হাসিয়া বলিল, রাগ করব কেন মাসি? রাগ নয়, কিন্তু অমনি পায়ের ধুলো নিলে যে পাপ হয়, কিছু জলযোগ করানো উচিত। তা হ্যাঁ বামুন ঠাকুর, আপনার খিদে পেয়েছে কি? সতীশ অত্যন্ত সংকুচিত হইয়া বসিয়াছিল, ঘাড়ে নাড়িয়া কহিল, না। সাবিত্রীর অভদ্র প্রশ্নে বিরক্ত হইয়া মোক্ষদা বলিয়া উঠিল, এ তোর কিরকম সিরি সাবিত্রী? ভদ্রলোকের সঙ্গে এরকম করে কি কথা কইতে হয়? সাবিত্রী জোর করিয়া হাসি চাপিয়া বলিল, এ আর মন্দ কথা কি মাসি? আচ্ছা, ওর খিদের কথা না হয় আর জিজ্ঞাসা করব না, কিন্তু তুমি দোকান থেকে কিছু খাবার কিনে আনো, আমি ততক্ষণে জায়গা করে রাখি। মোক্ষদা অস্ফুটে বকিতে বকিতে দ্রুত পদে চলিয়া গেলে সাবিত্রী কহিল, কাল রাত থেকেই তো একরকম উপোস চলছে। বিকেলবেলা যে কেমন করে পালিয়ে এলেন তাও টের পেলুম না। এখন উঠুন, সন্ধ্যাহ্নিক করে কিছু খান। ওই আলনার উপর কাঁচা কাপড় আছে, পরে আমার সঙ্গে আসুন। না না, দেরি নয়, উঠুন। সতীশ মাথা নাড়িয়া বলিল, আমার খিদে নেই। সাবিত্রী বলিল, না থাকলেও খেতে হবে। তার প্রথম কারণ খিদে নেই, এ কথা বিশ্বাস করলুম না। আর দ্বিতীয় কারণ, সতীশ মুখের ভাব অত্যন্ত শক্ত করিয়া বলিল, দ্বিতীয় কারণটা মিছে কথা, ওই প্রথমেই সব। সমস্ত বিষয়ে তোমার জিদ আর জবরদস্তি, এই জিদের সঙ্গে কারুর পারবার জো নেই। সাবিত্রী মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, তবে মিথ্যে চেষ্টা করা কেন? সতীশ আরও গম্ভীর হইয়া বলিল, তা নয় সাবিত্রী, আজ আমার চেষ্টা কোনো মতেই মিথ্যা হবে না। হয় তোমার দ্বিতীয় কারণ বলো, না হয় সত্যি বলি তোমাকে, আমি কোনো মতে এখানে কিছু খাব না। সতীশের গোঁ দেখিয়া সাবিত্রী নিঃশব্দে হাসিতে লাগিল। কিছুক্ষণ পর আস্তে আস্তে বলিল, আমি ভাবছি আপনি এলেন কেন? আজ আমার জন্মদিন, তাই। নিজে এসে যখন দাসীর ঘরে পায়ের ধুলো দিয়েছেন, তখন শুধু শুধু আপনাকে ছেড়ে দিতে পারিনি। পারিনি বলিয়াই সাবিত্রী হঠাৎ থামিয়া গেল বটে, কিন্তু তাহার অন্তরের গোপন ব্যথাটা তাহারই কণ্ঠস্বরের মুক্ত পথ ধরিয়া এমনি অকস্মাৎ সতীশের সম্মুখে আসিয়া দাঁড়াইল যে কয়েক মুহূর্তের জন্য সতীশের সমস্ত বোধ শক্তি অসাড় হইয়া গেল। বুদ্ধিমতী সাবিত্রী ইহা চক্ষের নিমেষে অনুভব করিয়া তাহার সমস্ত কথাটাকে সহজ পরিহাসে পরিণত করিয়া হাসিয়া বলিল, ভগবান আজ আপনাকে আমার অতিথি করে পাঠিয়েছেন, সুতরাং খেতেও হবে, দক্ষিণাও নিতে হবে। আজ নিতান্তই জাতটা মারা গেল দেখছি। এতক্ষণে সতীশের সহজ শক্তি ফিরিয়া আসিল। জিজ্ঞাসা করিল, সত্যি কি আজ তোমার জন্মদিন? সাবিত্রী বলিল,
সত্যি। সতীশ বলিল, তবে এমন দিনে যদি এসেই পড়েছি তো দোকানের কতগুলো বাসি মেঠাই মন্ডা খেয়ে পেট ভরাব না। তাছাড়া ওসব তো আমি কোনোদিনই খাইনি। সাবিত্রীও তাহা জানিত। মনে মনে লজ্জিত হইয়া বলিল, কিন্তু আজ যে রাত হয়ে গেছে। হলই বা রাত, আজ বাসায় ফিরে গিয়ে তো বকুনি খেতে হবে না যে রাতকে আজ ভয় করতে হবে। যাই বলো তুমি, কোনো মতে আমি ওসব খাব না। তোমার সঙ্গে পারবার জো নেই বলিয়া সাবিত্রী উঠিয়া গেল। সতীশ বসিয়াছিল, শুইয়া পড়িল। এই ক্ষুদ্র কুটির ও এই নির্মল শুভ্র শয্যা ছাড়িয়া যাইতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না, অথচ আত্মসম্ভ্রম অক্ষুণ্ণ রাখিয়া বসিয়া থাকিবারও কোনো সদুপায় ছিল না। এখন এই খাবার তৈরির বিলম্বের সম্ভাবনা তাহাকে যেন একটা আসন্ন কর্তব্যের কঠিন দায় হইতে অব্যাহতি দিয়া গেল। সে পাশ বালিশটা জোর করিয়া জড়াইয়া ধরিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। চলিয়া যাইবার সময় সাবিত্রী বাহির হইতে শিকল তুলিয়া দিয়াছিল, ইহাও যেমন সে টের পাইয়াছিল, তাহার তুমি সম্ভাষণও সে তেমনি লক্ষ্য করিয়াছিল। নির্জন ঘরের মধ্যে এই নবলব্ধ তথ্য দুটি জাদুকর ও তাহার মায়াকাঠির মতো তাহার মনের ভিতর হইতে ভাটার টানে বাহিরের দিকে ভাসিয়া গিয়াছিল। জোয়ারের উল্টা স্রোতে আবার তাহারা একে একে ফিরিয়া আসিয়া দেখা দিতে লাগিল। আজই দুপুরবেলায় আত্মাভিমানের আঘাতের সুতীব্র জ্বালা নিজের মনের নীচ প্রবৃত্তির দিকে তাহার চোখ খুলিয়া দিয়াছিল। জ্বালার উপশমের সঙ্গে সঙ্গেই সে চক্ষু আপনি মুদ্রিত হইয়া গেল। এমনি করিয়া নিজেকে লইয়া খেলা করিতে করিতে একসময় বোধ করি সে একটু ঘুমাইয়া পড়িয়াছিল। হঠাৎ দ্বার খোলার শব্দে জাগিয়া উঠিয়া পাশ ফিরিয়া দেখিল সাবিত্রী মোক্ষদাকে লইয়া ঘরে ঢুকিতেছে। মোক্ষদা চিঠিখানি সতীশের হাতে দিয়া বলিল, দেখুন তো বাবু, বোমা কি লিখেছেন। সতীশ সমস্তটা পড়িয়া লইয়া বলিল, তাদের ফিরতে এখনো মাস দুই দেরি আছে। মোক্ষদা জিজ্ঞাসা করিল, আর কোনো কথা নেই? সতীশ চিঠিখানি ফিরাইয়া দিয়া বলিল, না, আর বিশেষ কিছু নেই। আমার মাইনের কথাটা? না, সে কথা নেই। টাকার কথা শুনিয়া মোক্ষদা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া চিঠির জন্য হাত বাড়াইয়া বলিল, তা থাকবে কেন? থাকবে যত সব বাজে কথা। দিন চিঠি। কাল সাবিত্রী আমাকে একখানা জবাব লিখে দিস তো। হ্যাঁ লা, বাবু খাবার দিবি কখন? রাত কি হয়নি? সাবিত্রী বলিল, বামুন ঠাকুর সন্ধ্যান্নিক করবে না অমনি খাবে? মোক্ষদা বিরক্ত হইয়াই ছিল। আরও বিরক্ত হইয়া বলিল, শোনো কথা একবার, এ কি তোর পুরুত ঠাকুর না ভট্টাচার্যি বামুন পেয়েছি যে পুজো আহ্নিক করতে যাবে? সতীশ হাসিয়া বলিল, ও কি ঝি, সব ভুলে গেলে? আমি তো চিরকালই সন্ধ্যান্নিক করি। মোক্ষদার বোধ করি হঠাৎ মনে পড়িয়া গেল। অপ্রতিভ হইয়া বলিল, ওমা, তাই তো। সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, দে মা, শিগগির বাবুর একটা জায়গা করে দে। তোর ঘরে তো সমস্তই ঠিক আছে, দে মা, দে, আর দেরি করিস নে। বলিতে বলিতে মোক্ষদা স্থানান্তরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে সতীশের আহারের সময় ঘরে কেহ উপস্থিত নাই। অন্ধকার বারান্দায় মোক্ষদা ইহা লক্ষ্য করিয়া একেবারে জ্বলিয়া উঠিল। রান্নাঘরে আসিয়া দেখিল সাবিত্রী চুপ করিয়া বসিয়া আছে। রুষ্ট স্বরে বলিল, এ তোর কিরকম আক্কেল সাবিত্রী? এ কি কাঙালি ভোজন হচ্ছে যে যা হোক দুটো ফেলে দিয়ে ঠান্ডা হয়ে বসে আছিস? সাবিত্রী কি ভাবিতেছিল, চমকিয়া বলিল, দরকার হলে উনি চেয়ে নেবেন। এমন বুদ্ধি না হলে আর দাসীবৃত্তি করতে যাস? কোথায় তুই নিজে দাসী চাকর রাখবি না? সাবিত্রী হাসিয়া বলিল, নিজেই দাসী হয়ে আছি, তাতেই বা দোষ কি মাসি? খেটে খেতে লজ্জা নেই। মোক্ষদা রাগিয়া বলিল, কে বললে নেই? আমার মতো বয়সে না থাকতে পারে, কিন্তু তোর বয়সে আছে। তা থাক না থাক, বাবুকে যখন খেতে বলেছিস তখন বসে থেকে খাওয়াগে, যা। মানুষের কপাল ফিরে যেতে বেশি দেরি লাগে না। সাবিত্রীর চলিতে উদ্যত হইয়াই থমকিয়া দাঁড়াইয়া বলিল, কি বকছ মাসি? উনি শুনতে পাবেন যে। মোক্ষদা তৎক্ষণাৎ স্বর নত করিয়া বলিল, না না, শুনতে পাবেন কেন? আর একটা কথা তোকে বলে রাখি বাছা,
ভগবান কপালের মাঝখানে যে দুটো চোখ দিয়েছেন সে দুটো একটু খুলে রাখিস। ঘড়ির চেন, হীরের আংটি না থাকলেই মানুষকে ছোট মনে করিস নে। আচ্ছা, বলিয়া সাবিত্রী হাসিয়া চলিয়া যাইতেছিল। মোক্ষদা আবার পিছন হইতে ডাকিয়া বলিল, শোন সাবিত্রী। সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? আয় দেখি একবার আমার ঘরে, একটা ঢাকাই কাপড় বের করে দিই, পরে যা। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, তুমি বার করোগে মাসি, আমি এক্ষুনি আসছি। সতীশের খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল। সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, চোখ বুজে খাচ্ছ নাকি? সতীশ মুখ তুলিয়া বলিল, না, কিন্তু চোখ দুটি তো ঘুমে ঢুলে আসছে দেখছি। বাস্তবে কি তাহার অত্যন্ত ঘুম পাইতেছিল। গত রাত্রি উচ্ছৃঙ্খল অত্যাচার আজ অসময়েই তাহার চোখের পাতা দুটিকে ভারী করিয়া আনিতেছিল। সে সলজ্জ হাস্যে কবুল করিয়া বলিল, হ্যাঁ, ভারী ঘুম পাচ্ছে। সাবিত্রী জিজ্ঞাসা করিল, আর কিছু চাই কি? সতীশ তাড়াতাড়ি উঠিয়া বলিল, কিছু না, কিছু না, আমার খাওয়া হয়ে গেছে। বাহিরের পায়ের শব্দে সাবিত্রী টের পাইল মোক্ষদা আসিয়া দাঁড়াইয়াছে। বলিল, বাবু, আমাকে একখানা ঢাকাই শাড়ি কিনে দিতে হবে। সে কোনোদিনই কিছু চাহে না, সুতরাং এই কথার তাৎপর্য বুঝিতে না পারিয়া সতীশ আশ্চর্য হইয়া গেল। সে মোক্ষদার আগমন টের পায় নাই। মুখ তুলিয়া সবিস্ময়ে বলিল, সত্যি চাই? সত্যি বই কি। পড়বে কখন? আজ পড়বার সময় নেই বলে কোনোদিনও সময় হবে না এমন কি কথা আছে? তাছাড়া আরেকটি কথা, আমি খেটে খাই বলে মাসি দুঃখ করছিলেন, তাই মনে করছি আর খেটে খাবো না, এখন থেকে বসে বসে খাব। সতীশ হাসিয়া বলিল, বেশ তো। শুধু বেশ হলেই তো হবে না, ওই সঙ্গে একটি দাসী না হলেও আর মান থাকছে না, তাও আপনাকেই রেখে দিতে হবে। কথাটা সে শেষ করিতে পারিল না, মুখে আঁচল গুজিয়া দিয়া উৎকট হাসির বেগ রোধ করিতে লাগিল। মোক্ষদা কাঁচা লোক নহে। সে এক মুহূর্তে সমস্তটা বুঝিয়া লইয়া ঘরে ঢুকিয়া বলিল, বাবু বুঝি সাবিত্রীকে চেনেন? সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, মাসির সঙ্গে এতক্ষণ বুঝি তামাশা হচ্ছিল? তাই তো ভালো কথা, আহ্লাদের কথা, আগে বললেই তো চুকে যেত। বলিয়া হাসিয়া বাহির হইয়া গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।